ওকে, তো আগের দিন আমরা যা করছিলাম তা সেটাই কন্টিনিউয়েশন করব। তারপরে আমরা রিংসে চলে যাব, তাহলে গ্রুপের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আমরা জাস্ট আগেরটা দেখিয়ে দিই। আগে আমরা ওই ইনার অটোমরফিজম জিনিসটা করছিলাম, তাই তো। ইনার অটোমরফিজমটা আমরা এইভাবে ডিফাইন করেছিলাম, প্রত্যেকটা এর জন্য পাই এটা হচ্ছিল জি কে নিয়ে যাচ্ছিল এ যে এ জি জি ইনভার্সে। তো এইটা ছিল একটা ইনার অটোমরফিজম। ওকে, তো এই জিনিসগুলো আমরা এর আগের দিন ডিসকাস করেছিলাম। তো এটাকেই আমরা কন্টিনিউ করবো আজকে। ওকে, তো প্রথমে যেটা আমরা দেখব যে অট জি। অট জিটা কি? অট জিটা হচ্ছে সেটা বল এখানে মানে অ্যাকচুয়ালি এগুলো ফাংশনস হবে জি থেকে জিতে, হোয়ার এফ ইজ আইসোমরফিজম। তাহলে যেহেতু জি থেকে জিতে আইসোমরফিজম, তার মানে এফটা হচ্ছে অটোমরফিজম। তাহলে সেট অফ অল অটোমরফিজমস, এইটা হচ্ছে একটা সেট। তাহলে অট জি এইটা সেট, এর উপরে কম্পোজিশনটা যদি আমি অ্যাপ্লাই করি, মানে দুটো ফাংশনকে তুমি যদি কম্পোজ করো, তাহলে অবভিয়াসলি একটা জি থেকে জিতে আর একটা ম্যাপ পাবে, এবং দুটো অটোমরফিজমকে কম্পোজ করলে সেটাও একটা অটোমরফিজম হবে। তো এইটা একটা কি হয়ে যাবে, একটা গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা থিওরেম, যে সেট অফ অল অটোমরফিজমস উইল ফর্ম এ গ্রুপ আন্ডার দ্য ফাংশন কম্পোজিশন অপারেশন। এইটা খুব একদমই ডিফিকাল্ট নয়, তো সেটা আমরা এখানে করছি না। আচ্ছা, তো এটা একটা গেল অটোমরফিজম। আর আমরা যেটা দেখেছিলাম যে ইনার অটোমরফিজম, তারাও একটা অটোমরফিজম। তাহলে তার জন্য আমরা যেটা ডিফাইন করব ইন জি। ইন ইনজিটা হচ্ছে কি, সেট অফ অল ইনার অটোমরফিজম। ইনার অটোমরফিজম, তাহলে ইনজিটা ডেফিনেটলি সাবসেট অফ অড জি হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে আমরা যেহেতু অড জিটা একটা গ্রুপ, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে ইনজিটাও কি একটা সাবগ্রুপ হবে, বা এবার যদি সাবগ্রুপ হয় তাহলে সেটা কি রকমের সাবগ্রুপ হবে, সেটা কি নর্মাল হবে? তো এই ধরনের কোশ্চেন আমরা জিজ্ঞেস করতেই পারি। তো এই জিনিসটাই আমরা এখন দেখব যে এটা কি হচ্ছে। তো এটার জন্য একটা আমাদের কি থাকবে, একটা থিওরি থাকবে। তো থিওরি হচ্ছে তোমার এখানে থিওরেম 3.8 বইয়ের। এটা বলছে যে ইন জি ইজ এ সাবগ্রুপ সাবগ্রুপ অফ অড জি। তাহলে সেটা সিম্পলি একটা সাবগ্রুপ বোঝাচ্ছে। এখন সাবগ্রুপ বোঝানোর জন্য যেটা দরকার আমাদের, যে ইনজিটা নিজেই যেন একটা গ্রুপ হয়, মানে দুটো দুটো ইনার অটোমরফিজমকে কম্পোজ করলে যেন ইনার অটোমরফিজমই পাওয়া যায়। সো ক্লোজড আন্ডার অপারেশন হতে হবে, এবং ইনভার্সটাও ইনজি যেন হয়। তাহলে আমরা এখানে দেখব দুটো জিনিস, দেখবো যে দুটো জিনিস ইমপ্লাই করবে যে কেন এটা সাবগ্রুপ হচ্ছে। তাহলে ফাই এ কম্পোজ ফাই বি, এটা আমরা যেটা দেখবো সেটা হয়ে যাবে ফাই এ কম্পোজ বি, যেখানে এ বি এই কম্পোজিশনটা হচ্ছে জি এর কম্পোজিশন, তবে জিটা যেহেতু একটা গ্রুপ। আর 2 নম্বর, phi of A inverse is basically phi A whole inverse as a composition map এর রেসপেক্টে যদি আমরা দেখি। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমরা বোঝা যাচ্ছে যে ইনজিটা একটা, তাহলে দেখো দুটো ইনার অটোমরফিজমকে আমরা কম্পোজিশন করছি, তো এটা আরেকটা ইনার অটোমরফিজম পাওয়া যাচ্ছে। তো এখান থেকে বলা যাচ্ছে যে ইনজিটা একটা সাবগ্রুপ হচ্ছে। ওকে, আচ্ছা।
নেক্সট এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে বেসিক্যালি এটা রেজাল্ট হিসাবে ভাবতে পারো, যে ইফ পাই জি থেকে জিতে আইসোমরফিজম, then for any a belongs to G, order of a আর order of phi a এই দুটো কি হবে না সেম হবে, অর্ডার অফ এ আর অর্ডার অফ phi a এই দুটো সেম হবে। এবং এই জিনিসটা শুধুমাত্র আইসোমরফিজম, যে কোনো আইসোমরফিজম হলেই হবে, নট অনলি অটোমরফিজম। জি থেকে যদি অন্য একটা জি ড্যাশও থাকে যেখানে আইসোমরফিজম হবে, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খাটে। তো এইটা তোমরা দেখতে পারো, এর প্রুফটা খুব অতটা ডিফিকাল্ট নয়, কারণ একটা দিক আমরা অলরেডি জানি যে অর্ডার অফ phi a ডিভাইডস অর্ডার অফ এ। এখন শুধু উল্টোটা দেখাতে হবে। তো উল্টোটা দেখানোর জন্য আমরা ইনভার্সটাকে ইউজ করতে পারি, যেহেতু এটা আইসোমরফিজম, তো এর ইনভার্সটাও এক্সিস্ট করবে। সো প্রুফ হিসাবে আমরা এইভাবে করতে পারি। উই অলরেডি শোন that order of phi a divides order of a, এটা যে কোনো হোমোমরফিজমের প্রপার্টি থেকে পাই। now considering the inverse phi a inverse we get, তাহলে দেখো এই সেম জিনিসটা আমরা phi a inverse এর উপর যদি অ্যাপ্লাই করি তাহলেও হবে। তাহলে অর্ডার অফ phi of বা phi a inverse acting on phi a, ঠিক এখানে এর জায়গায় আমি phi a বসাচ্ছি আর ম্যাপটা phi ইনভার্স বসাচ্ছি, তাহলে দিস উইল ডিভাইড অর্ডার অফ কি হবে phi a হয়ে যাবে, কারণ এলিমেন্টটা এখানে phi a নিচ্ছি। বাট এইটা তাহলে কি হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে অর্ডার অফ, বাস এই জিনিসটা জাস্ট এ, তাহলে এটা হয়ে যাচ্ছে অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ phi, ঠিক। তাহলে এটাকে 2 নম্বর, তাহলে 1 আর 2 কে কম্বাইন করে আমরা পাচ্ছি, সো কম্বাইনিং 1 and 2 we get order of a is equals to order of phi a, ঠিক। তাহলে এটা প্রুভড হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমাদের যে কোনো আইসোমরফিজমের জন্যই ট্রু। নেক্সট আরেকটা রেজাল্ট আছে থিওরেম 3.9, সেটা কি বলছে দেখো, বলেছে যে এইচ আর এন দুটো সাবগ্রুপস আছে, এইচ এন আর সাবগ্রুপস অফ জি, যেখানে এনটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে এই চিহ্নটা মানে হচ্ছে নর্মাল সাবগ্রুপ আর এইটা হচ্ছে সাবগ্রুপ, তাহলে এটা কি সাবগ্রুপ বোঝাচ্ছে আর এইটা বোঝাচ্ছে নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে এইচ ইন্টারসেকশন এন is normal in H, তাহলে H ইন্টারসেকশন N এটা একটা H এর সাবগ্রুপ হচ্ছে এবং এটা নর্মাল হয়ে যাচ্ছে ইন H। এটা সেম এখান থেকে প্রুফটা চলে আসছে, কারণ আমি যদি H ইন্টারসেকশন কোনো একটা H ইন্টারসেকশন N এর একটা এলিমেন্ট নিয়ে নিই, এখানে ধরো এ, যেখানে এটা হচ্ছে H এও আছে আবার ইন্টারসেকশনেও আছে, এইটা যদি নিই তাহলে দেখো তিনটাই এইচ এর এলিমেন্ট, তাহলে এটা এইচ এ থাকছে। আবার যেহেতু এনটা নর্মাল ইন জি আর এইচ গুলোকে তুমি যদি জি এর রেসপেক্টে ধরো তাহলে এইটা এন এ থাকছে, তাহলে এইচ এও থাকছে এন এও থাকছে। সো ফর অল এ বিলংস টু এইচ ইন্টারসেকশন এন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এইচ ইন্টারসেকশন নর্মাল হয়ে যাচ্ছে ইন এইচ। তাহলে
এই সেটটা এই গ্রুপটা সম্পর্কে আমরা কি বলতে পারি? যেহেতু এটা এইচ এর নর্মাল, তাহলে নর্মাল গ্রুপ হলেই আমরা কি করতে পারি? কোসেন্ট গ্রুপ বানাতে পারি। তাহলে এই যে কোসেন্ট গ্রুপটা হলো, এটা কার সঙ্গে আইসোমরফিক? তো তার একটা রেজাল্ট আছে, সেটা হচ্ছে এইটা আমাদের এইচ এন কোসেন্টেড বাই এন। তাহলে এই দুটো হচ্ছে আমাদের আইসোমরফিক। এইচ এনটাও বুঝতে পারছো, এইচ আর এন এর এলিমেন্ট গুলোকে প্রোডাক্ট করে, মানে প্রোডাক্ট দিয়ে জেনারেট করে যে গ্রুপটা পাওয়া যায় সেটা হচ্ছে এইচ এন, আর তার মধ্যে এনটা হয়ে যাবে আমাদের নর্মাল। তো ওটাও তোমরা দেখাতে পারো। তো এই দুটো কিন্তু আইসোমরফিক হবে অ্যাজ এ সাবগ্রুপ। তো এইটা তোমরা এখান থেকে, এর প্রুফটা আমি করছি না কারণ এর প্রুফটা একটু বড় আছে, তো যাই হোক এটা আমি বাদই দিচ্ছি। তো এই রেজাল্টটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সো এটা গেল। আচ্ছা, নেক্সট রেজাল্ট কি বলছে? এগুলো বেসিক্যালি আইসোমরফিজম থিওরেমেরই অ্যাপ্লিকেশন। সো এর আগে আমরা ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কি করেছি মনে পড়ছে? ফার্স্ট আইসোমরফিজম যদি এটা একটা হোমোমরফিজম হয়, এটা জি ড্যাশ, যেখানে জি ড্যাশ ইজ ইকুয়ালস টু ফাই অফ জি, মানে ইমেজ অফ জি যদি সমান হয়ে যায়, তাহলে জি কোসেন্টেড বাই কার্নেল পাই ইজ আইসোমরফিক টু জি ড্যাশ। তো এই রেজাল্টটা আমরা কিন্তু পড়েছিলাম। তো এইটাকে বলা হয় ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। তো এইটা আরেকটা গেল, এইটা একটা আরেকটা আইসোমরফিজম থিওরেম গেল। তো আরেকটা আইসোমরফিজম থিওরেম আমরা পড়ব। তাহলে এইচ আর কে দুটোই হচ্ছে নর্মাল, নর্মাল ইন এইচ আর কে দুটোই নর্মাল, যেখানে কেটা আবার সাবসেট অফ এইচ, কেটা সাবসেট অফ এইচ হয়ে যাচ্ছে। তার মানে কেটা কি এইচ এও নর্মাল হয়ে যাবে। সাবসেট হলে যেহেতু কেটা জিতে নর্মাল, তাহলে তার যে কোনো সাব গ্রুপেও নর্মাল হয়ে যাবে। তাহলে কেটা এইচ এর মধ্যে নর্মাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা জি, এটা একটা সাবগ্রুপ দেখছি, আর কে না, কেটা না, এইচ বাই কে হবে, কারণ এইচটা বড়। তাহলে এইটা এর মধ্যে একটা সাবগ্রুপ হিসাবে দেখা যাচ্ছে, কারণ এখানকার এলিমেন্টগুলো কি এইচ কে টাইপের, আর এইচ কে গুলো আবার এখানেও একটা কোসেন্ট হিসাবে দেখা যেতে পারে, কারণ তাদের লেংথ তো সমান। তাহলে এই নর্মাল, এইটা হচ্ছে কোসেন্ট সাবগ্রুপটা এই জি বাই কে এর একটা সাবগ্রুপ হিসাবে তুমি দেখতে পারো। তাহলে এইটা কার সঙ্গে আইসোমরফিক হবে? তো এইটা আইসোমরফিক হবে জি বাই এইচ এর সঙ্গে। এটাই হচ্ছে এখানকার আইসোমরফিজম থিওরেম, এটা একটা। সো আমাদের তাহলে কি কি মনে রাখতে হচ্ছে? একটা হচ্ছে ফার্স্ট আইসোমরফিজম এইটা, আর একটা হচ্ছে এইটা, এখানে শুধু একটাই, এনটাই শুধু নর্মাল। তাহলে এইচ বাই এইচ ইন্টারসেকশন এন ইজ কোসেন্ট ইজ আইসোমরফিক টু এইচ এন বাই এন। আর আর একটা হচ্ছে জি বাই কে, যেখানে দুটোই হচ্ছে কোসেন্ট, আর কেটা আবার এইচ এর মধ্যে ঢুকে আছে। তাহলে জি বাই কে, মানে দুদিকে তুমি কে কে কেটে দিতে পারছো। এইভাবে এটা মনে রাখা খুব সহজ, যে দুদিকে তুমি কে কে কেটে দিচ্ছ, ব্যাস। আচ্ছা, এরপরে আছে কনজুগেসি। তো কনজুগেট এলিমেন্ট কাকে বলে? যে এ অ্যান্ড বি আর conjugate to each other if there exists C such that
বি কে লেখা যাবে সি ইনভার্স এ ইন্টু সি। এই যে প্যাটার্নটা তোমরা দেখলে, এই প্যাটার্নটা তোমরা এতেও দেখেছিলে ইনার অটোমরফিজমে। তো এই রকম যদি হয় যে দুটো একটা এলিমেন্টকে বি কে যদি কোনো একটা সি এর জন্য সি ইনভার্স এ সি আকারে লেখা যায়, তাহলে এ আর বি বলবো আমরা, তাহলে বি আর এ এই মাঝেরটা এরা হচ্ছে কনজুগেট টু ইচ আদার। ঠিক আছে? তো এই যে এটা একটা রিলেশনও তুমি ডিফাইন করতে পারো। ইউ ক্যান ডিফাইন এ রিলেশন অন জি, ইউ ক্যান ডিফাইন এ রিলেশন on G by A related to B if and only if there exists C such that B equals to C inverse A C. Then it is easy to show that this relation is a equivalence relation. তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন যদি হয়, তাহলে যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশন দেওয়া থাকলে সেটা কি হয়, তোমার যে মেন সেটটা আছে, যে এখানে যেমন জি সেটটা আছে, জি এর উপরে রিলেশনটা আছে, তাহলে জিটাকে কি করবে, কয়েকটা পার্টিশনে ভেঙে দেবে। হ্যাঁ, পার্টিশনে ভেঙে দেবে এরকম করে। আর এই যে পার্টিশনগুলো আমরা পাচ্ছি, এগুলো এক একটা ক্লাস বলা হয়, এদেরকে কি বলা হয়, ক্লাস বলা হয়, ইকুইভ্যালেন্স ক্লাস, ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে ক্লাসগুলো কি হয়, পরস্পর ডিসজয়েন্ট হয় এবং এদের ইউনিয়ন করলে পুরো জিটা পাচ্ছি আমরা। তো এইখানে যে ক্লাসগুলো পাবো সেটা হয়ে যাবে কনজুগেসি ক্লাস। তাহলে এই ক্লাস অফ এ, এটাকে বলা হচ্ছে কনজুগেসি ক্লাস অফ, ও বানানটা আমার এখানে জে হবে, নট জি। কনজুগেসি, কনজুগেসি ক্লাস অফ এ। তাহলে এটার ডেফিনেশন কি, এটা ডেফিনেশন হচ্ছে সেট অফ অল বি belongs to G such that there exists a C such that B equals to C inverse AC। মানে বি আর এ যদি কনজুগেট হয় তাহলে তারা একটা ক্লাসের মধ্যেই থাকবে। তাহলে এইখানে এর মধ্যে যদি দুটো এলিমেন্ট তুমি নাও তাহলে তারা নিজেদের মধ্যে কনজুগেট হবে, আর যদি দুটো আলাদা আলাদা ক্লাসের মধ্যে নাও তাহলে তারা নিজেদের মধ্যে কনজুগেট হবে না। তো এইটা হচ্ছে ব্যাপার, যে দ্য কনজুগেসি রিলেশন ইজ ইকুইভ্যালেন্স রিলেশন। আর সেখান থেকে প্রত্যেকটা কনজুগেসি ক্লাসের যদি এ করা হয় ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে, সো ইন কেস অফ ফাইনাইট গ্রুপ অর্ডার অফ জি, মানে জি এর যে নাম্বার অফ এলিমেন্টস সেইটাকে লেখা যাবে সামেশন কনজুগেসি ক্লাসের প্রত্যেকটার, যেখানে এ বিলংস টু জি। যদি আমরা প্রত্যেকটা দেখো এখানে উই হ্যাভ টু কনসিডার অনলি দ্য ডিস্টিংক্ট ক্লাস, মানে যদি দুটো ক্লাস সেম হয়ে যায় তাহলে সেই দুটো এলিমেন্টকে আমি আর ভ্যারি করব না, মানে এই যে সামেশনটা হবে ওভার দ্য ডিস্টিংক্ট ক্লাস। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস নোট করার বিষয় আছে, যে ইফ উই হ্যাভ, আচ্ছা সেটা আমরা পরে আসছি, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হয়ে গেল, এটাকে বলা হচ্ছে কি
ক্লাস ইকুয়েশন, ক্লাস ইকুয়েশন। ঠিক আছে, তো অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে যে ক্লাস ইকুয়েশন কি। তো বলো এতদূর কি বোঝা গেছে তোমাদের? কে কে আছো? ঠিক আছে, তাহলে এই এই যে আমরা কনজুগেসি ক্লাসটা পেলাম, তার মানে এখান থেকে আমরা কনজুগেসি এই ক্লাস ইকুয়েশন পেলাম। এইটাকে আরো আমরা মানে করবো আর কি, এক্সটেন্ড করব। আমরা দেখব যে এক একটা ক্লাসে কটা করে এলিমেন্ট থাকতে পারে। তো সেই জিনিসগুলো আমরা এবার আলোচনা করব। তার জন্য যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে একটা নতুন সাবগ্রুপ ডিফাইন করব, যেটাকে আমরা বলছি নর্মালাইজার। নর্মালাইজার, তো এটাকে ডিফাইন করা হয় এ এন এ। তাহলে এন এটা কি? সেট অফ অল জি বিলংস টু জি সাচ দ্যাট এ জি ইকুয়ালস টু জি এ। তার মানে কি? তার মানে জি এর সঙ্গে যারা যারা কমিউট করছে সেই সমস্ত এলিমেন্টকে আমরা এতে রাখছি। বা এইভাবেও ভাবতে পারো যে জি বিলংস টু জি সাচ দ্যাট এই জি ইনভার্স দিয়ে তুমি যদি দুদিকে গুণ করো তাহলে কি হয়ে যাবে? জি ইনভার্স এ জি ইকুয়ালস টু এ। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে যদি জিটা নর্মালাইজারে থাকে তাহলে ওই জি দিয়ে যে কনজুগেস মানে এ তখন এর সঙ্গেই কনজুগেট হয়ে যাবে। তো এ জি ইনভার্স এ জি সমান সমান এ হয়ে যাচ্ছে। যে সমস্ত জি এর জন্য এই জিনিসটা হবে সেই সমস্ত জি কে আমরা এন এর মধ্যে রাখছি। তো এন এটা ডেফিনেটলি এটা প্রুভ করা যাবে। ইজি টু শো দ্যাট, ইজি টু শো দ্যাট NA normalizer is a subgroup, is a subgroup of G. ঠিক আছে, এইটুকু নিয়ে কোনো অসুবিধা আছে? হুম, আচ্ছা। এইবার নেক্সট রেজাল্টটা যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে থিওরেম 3.12। এইটা হচ্ছে তোমার নর্মালাইজারের সঙ্গে ওই ক্লাসের একটা কানেকশন দেবে। ঠিক আছে, তো সেটা কিভাবে আমরা দিচ্ছি দেখো, যে আমরা ধরো দুটো এলিমেন্ট নিচ্ছি এক্স আর ওয়াই। কোথা থেকে? না জি থেকে। ঠিক আছে, এখন এক্স কমা ওয়াই দুটোই যদি সেম ক্লাসে থাকে, দুটোই যদি সেম ক্লাসে থাকে দেন হোয়াট ক্যান উই সে? তাহলে এটা এটা আমরা জাস্ট ডিসকাস মানে দেখছি কি হয়। তাহলে ধরে নিলাম এই এক্সটা এর ক্লাসে আছে, তার মানে কি এক্সটা যদি এর ক্লাসে থাকে তার মানে হচ্ছে যে এক্স কে লেখা যাবে, এক্স কে লেখা যাবে জি ইনভার্স এ জি, এইভাবে লেখা যাবে। এক্স আর ওয়াই দুটোই সেম ক্লাসে আছে, তার মানে কি এরকম একটা জি পাবো। আচ্ছা, আমি এটাকে G1 জি G1 দিয়ে দিচ্ছি। আর সিমিলারলি ওয়াইটাকে আমরা পাবো G2 ইনভার্স এ G2। এখান থেকে আমরা কি বলতে পারছি? এখান থেকে দেখো দুটোর মধ্যেই এ আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারছি যে এ ইকুয়ালস টু G1 এক্স G1 ইনভার্স।
ওকে, আবার এইটাকে জি2 ইনভার্স এক্স এই ওয়াই, না এইদিকে জি2 থাকবে, এইদিকে ইনভার্সটা হবে, হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো সমান হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি ইনফরমেশন কিছু বলতে পারি? আচ্ছা, তার মানে এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি দাঁড়াবে, যে জি2 ইনভার্স জি1, মানে জি2 ইনভার্স দিয়ে এদিকে গুণ করলাম, হ্যাঁ, এক্স, আর জি1 ইনভার্স ডান দিকে জি2 দিয়ে গুণ করলাম, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে না ওয়াই হয়ে যাবে। হুম, তার মানে ওয়াই আর এক্স এরা কিন্তু একে অপরের কনজুগেট হয়ে যাচ্ছে। হুম, কিন্তু এইটার সঙ্গে এইটার একটা সম্পর্ক আছে, মানে এটা আর একটার এটার ইনভার্স। হুম, আমরা যেটা দেখাতে চাই যে এই এই এলিমেন্টটা এন এর নর্মালাইজারে থাকবে, মানে এর নর্মালাইজারে থাকবে। তো সেইটা দেখানোর জন্য আমাকে দেখাতে হবে যে সেটা এর সঙ্গে যেন কমিউট করে। তো হুম, হুম, হুম। তাহলে এইবার যদি আমরা এটা দেখাই ইন্টু এ, দাঁড়াও একটু দাঁড়াও, এটাকে একটু ক্লিয়ার করে লেখা যাক, মুছে দিই। আচ্ছা, যাই হোক, নেক্সট কেসে যাই। থিওরেম 3.12, দেখো বলতে চাইছি যে এক্স কমা ওয়াই give rise to same class, same conjugate class or same conjugate of A if and only if xy belongs to same right coset of NA। এইটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। তার মানেটা কি, xy give rise to same conjugate class, same conjugate not class, same conjugate। মানে ব্যাপারটা হচ্ছে এটা যে বলছে যে আমি এক্স দিয়ে যদি কনজুগেট করি তাহলে কি পাবো, এক্স এ এক্স ইনভার্স পাবো, আর ওয়াই দিয়ে যদি কনজুগেট করি তাহলে ওয়াই এ ওয়াই ইনভার্স পাবো। তাহলে এরা দুটো যদি সেম হয়, ঠিক আছে, এরা যদি দুটো সেম যদি হয় তাহলে আমরা বলবো যে এক্স আর ওয়াই দুটো সেম কোসেটে থাকবে। আর সেম কোসেটে থাকা মানে হচ্ছে এক্স ওয়াই ইনভার্স বিলংস টু এন অফ এ। তার মানে এক্স অফ এন অফ এ
ইজ ইকুয়ালস টু ওয়াই অফ এন অফ এ। এইটা হচ্ছে আমাদের মানে মূল বক্তব্য, ঠিক আছে। তার মানে এক্স আর ওয়াই কে দিয়ে আমি যদি সেম কনজুগেট পাই তাহলে তারা সেম কোসেটে থাকবে, ইফ এন্ড অনলি ব্যাপারটা হবে। মানে তারা যদি সেম কোসেটে থাকে তাহলে তারা সেম কনজুগেট দেবে। তো এইটাই হচ্ছে এখানকার মূল বক্তব্য। এইটার প্রুফটা খুব অতটা কঠিন নয়। তো আমরা তাহলে কোনটা দিয়ে শুরু করব? আমরা ধরো এইটা দিয়ে শুরু করছি, ধরে নিলাম যে তারা সেম কনজুগেট তৈরি করছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অবভিয়াসলি এক্স ওয়াই ইনভার্স বিলংস টু এন এ, তার নর্মালাইজারে আছে। নর্মালাইজারে থাকা মানেই এ এর সঙ্গে কমিউট করবে, তার মানে এক্স ওয়াই ইনভার্স এ ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স ওয়াই ইনভার্স, এই জিনিসটা হবে। এখান থেকে আমরা তাহলে দুদিকে এক্স ইনভার্স দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা পেয়ে যাবো ওয়াই ইনভার্স এ, আর এদিকে ওয়াই দিয়ে যদি গুণ করে দিই তাহলে এইদিকে আমি বাঁ দিকে এক্স ইনভার্স দিয়ে গুণ করছি আর ডান দিকে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে এক্স ইনভার্স এ, আর এই দিকটা ওয়াই দিয়ে গুণ করছি, তার মানে শুধু এক্স পড়ে থাকবে। তাহলে এই দুটো পেয়ে যাচ্ছি, তার মানে তারা সেম কনজুগেট ক্লাস তৈরি মানে সেম কনজুগেট এলিমেন্ট তৈরি করছে, একই ব্যাপার। তাহলে এটা পাচ্ছি, এটা হওয়া আর এটা হওয়া একই ব্যাপার, কারণ দুদিকে ইনভার্স লাগিয়ে দিলে একই জিনিস চলে আসবে। তো এটা গেল। আচ্ছা, এবার কনভার্সলি আমরা তাহলে কি ধরছি যে তারা সেম কনজুগেট ক্লাস দিচ্ছে, তার মানে কনজুগেট দিচ্ছে আর কি। তাহলে আবার ওই একই রকম আমরা জাস্ট এখানে যেরকম করেছি সেই রকমই করব। তো আমরা চাইছি এক্স, তাহলে বাঁ দিকে এক্স দিয়ে গুণ করব আর ডান দিকে ওয়াই ইনভার্স দিয়ে গুণ করব। তাহলে এইটাকে এক্স দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এ, আর এটা হয়ে যাবে এক্স ওয়াই ইনভার্স, আর এদিকে হচ্ছে আমরা এক্স ইনভার্স দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই ইনভার্সের ইনভার্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? এখান থেকে আমরা বলতে পারছি, বা এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে এই এক্স ওয়াই ইনভার্স দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে, তার মানে কমিউট করছে এ এর সঙ্গে এই এলিমেন্টটা, দেয়ারফর এক্স ওয়াই ইনভার্স বিলংস টু নর্মালাইজার অফ এ। তো এই হচ্ছে আমাদের প্রুফ। মানে নর্মালাইজারে থাকা মানেই তাহলে কি হয়ে যাবে, কোসেট দুটো সেম হয়ে যাবে। তার মানে এখানে লাস্টে বা ওয়াই ইন্টু এক্স ইনভার্স, না এটা একটু উল্টোটা দিচ্ছে। ও আচ্ছা, এটা আমরা এখানে কি ধরনের কোসেট ইউজ করছি? এটা উল্টো কোসেটটা হয়ে যাচ্ছে, যাই হোক। এখানে যেটা দেবে এন এ অফ এক্স ইজ ইকুয়ালস টু এন এ অফ ওয়াই, এটা দিচ্ছে। একটু এটাকে মডিফাই করতে হবে তাহলে ব্যাপারটা চলে আসবে আর কি। এইটা হলে এখানে উল্টোটা হবে, এটা যদি হয় তাহলে এখানে এক্স ইনভার্স ওয়াইটা হবে, যেটাই আমাদের এখানে এসছে। দাঁড়াও, এখানে না, এখানে এটা ভুলটা করেছি। এটা হলে এটা হবে এক্স ইনভার্স ওয়াই, সেক্ষেত্রে এক্স ইনভার্স ওয়াই
মানে এটা উল্টোটা হয়ে যাবে, সেক্ষেত্রে এটা একটু মডিফাই জাস্ট করতে হবে। সো এক্স ইনভার্স ওয়াই এ ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স ইনভার্স ওয়াই। সো এবার তুমি যেটা করতে পারো, এক্স দিয়ে গুণ করো বাঁদিকে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই এ ওয়াই ইনভার্স ইজ ইকুয়ালস টু এক্স এ এক্স ইনভার্স। হ্যাঁ, তাহলে এটা চলে আসছে। সো এটা এখানে একটু চেঞ্জ হবে, আর এইটা হলে, হ্যাঁ এটা হবে। তো তাহলে যেটা হচ্ছে, এখানে আমরা এইটা দিয়ে শুরু করব। এইটা দিয়ে যদি শুরু করি তাহলে সিমিলার ক্যালকুলেশনস করে আমরা পাবো এক্স এন এ ইজ ইকুয়ালস টু ওয়াই এন এ। তাহলে ঠিক আছে। আচ্ছা। যাই হোক, এটা গেল, এইটুকু একটু মডিফিকেশন করতে হবে। এবার এখানে কি বলছে যে ইন এ ফাইনাইট গ্রুপ জি the number of elements in class of A, মানে এই যে কনজুগেট ক্লাসটা পেলাম এর, সেই ক্লাসের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে সেইটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো। দ্যাট উইল বি ইজ ইকুয়ালস টু ইজ গিভেন বাই ক্লাস অফ এ ইজ ইকুয়ালস টু ইন্ডেক্স অফ জি অ্যান্ড দ্য নর্মালাইজার। এটা হচ্ছে জি ডিভাইডেড বাই নর্মালাইজারের। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ওকে, এটা আমাদের গ্রাজুয়েশনের রেজাল্ট। তাহলে মানে ক্লাসে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ ডিফারেন্ট কোসেটস, মানে এন তে যতগুলো কোসেট থাকবে ঠিক ততগুলো এলিমেন্ট এখানে থাকবে। এই রেজাল্টটা বেসিক্যালি এই এই থিওরেমটাকেই ফলো করছে। কারণ এখানে বলছে, দেখো তুমি এটা যদি একটু ভালো করে অবজার্ভ করো, যে এক্স আর ওয়াই যদি দুটো সেম কোসেট দেয়, এক্স আর ওয়াই যদি দুটো সেম কোসেট দেয়, তাহলে তারা সেম ক্লাস মানে সেম কনজুগেটও দিচ্ছে, তাই না? তাহলে দুটো ডিফারেন্ট কনজুগেটর থাকা তখনই পসিবল যদি তারা ডিফারেন্ট কোসেট তৈরি করে। সেই জন্য যতগুলো ক্লাসে যতগুলো এলিমেন্ট থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট, ততগুলোই আমি নাম্বার অফ কোসেটস পাচ্ছি। সো সেট অফ অল কোসেটস থেকে তুমি মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস পাচ্ছ। এটা কি বোঝা গেল ব্যাপারটা? হুম, তো এই মেনলি এই থিওরেমটাই ওখানে অ্যাপ্লাই হচ্ছে। চলো, তাহলে এইটাকে আমরা কাজে লাগিয়ে এবার আমরা বলতে পারি, এটাকে কাজে লাগিয়ে বলতে পারি যে জি এর অর্ডারটা হয়ে যাবে সামেশন, এটা ছিল, আর প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা এটাকে করতে পারছি এটা।
ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার, যে যেহেতু নর্মালাইজার একটা সাবগ্রুপ হয়, তো সাবগ্রুপ আবার ল্যাগ্রেঞ্জ থিওরেম দিয়ে আমরা বলতে পারি যে গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। হুম, আর এই যে ডিভিশন করে যেটা পাই সেটাও তো অ্যাকচুয়ালি ডিভাইজার হয়। সো এখান থেকে একটা জিনিস তুমি অবজার্ভ করো যে ইফ ডি ডিভাইডস এন, দেন এন বাই ডি অলসো ডিভাইডস এন, তাই নয় কি? কারণ এন কে লেখা যাচ্ছে ডি ইন্টু এন বাই ডি, তাহলে ডিটা যদি ডিভাইজার হয় তাহলে এন বাই ডিটাও ডিভাইজার হচ্ছে। তো এখানে জি বাই এন এটাও কিন্তু ডিভাইজার হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারছি যে যে কোনো ক্লাসের যে স্ট্রেংথ সেইটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা পাচ্ছি। তো এইখান থেকে আমাদের বলা যাবে যে ধরো একটা গ্রুপে 10টা এলিমেন্ট আছে, তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা 10 সমান সমান 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, 5 দিয়ে 7 হলো প্লাস 3, এটা কি ক্লাস ইকুয়েশন হতে পারে? ইজ ইজ দিস আ ক্লাস ইকুয়েশন? তখন তোমার অ্যান্সার কি হবে? এই ধরনের কোশ্চেন কিন্তু এমসিকিউতে আসতেই পারে। তো এখানে দেখতে হবে ক্লাস ইকুয়েশন আমরা জানি যে প্রত্যেকটা নাম্বারই গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তো এখানে দেখতে পাচ্ছি 3 ডাজ নট ডিভাইড 10, দিস ইমপ্লাইজ দিস ইজ নট এ ক্লাস ইকুয়েশন, দিস ইজ নট এ ক্লাস ইকুয়েশন। তো এইটাই হচ্ছে এখানকার মূল মানে জায়গা আর কি। ঠিক আছে, আরেকটা জিনিস আছে যে আমরা জানি সেন্টার অফ এ গ্রুপ, সেটা কি? সেটা হচ্ছে জেড হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট জি such that g commutes with every element। মানে সবাই সবার সঙ্গে যদি মানে একটা এলিমেন্ট যদি সবার সঙ্গে কমিউট করে তাহলে সেইটা সেন্টারের এলিমেন্ট হবে। ঠিক আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ a belongs to z, then for any g belongs to g, তখন জি এ ইকুয়ালস টু এ জি হয়ে যাচ্ছে। তার মানে কি জি ইনভার্স এ জি ইজ ইকুয়ালস টু এ। তার মানে এই এ এর যদি তুমি ক্লাস দেখো তাহলে কি হয়ে যাবে, ক্লাস অফ এ এর মধ্যে সিঙ্গলটন এ থাকবে, মানে আর অন্য কোনো কনজুগেট থাকতে পারছে না। কারণ যে কোনো এলিমেন্ট যদি তুমি কনজুগেট করছো তুমি এই পাচ্ছ, আর নতুন করে কনজুগেট তুমি বানাতে পারছো না। তাহলে এর যেটা ক্লাস হবে সেটা হবে সিঙ্গলটন। ঠিক আছে, তাহলে এই যে আমি এটাকে যখন ডিভাইড করছি সেট অফ ডিফারেন্ট ক্লাসে, তখন এখানে কিছু কিছু ক্লাস সিঙ্গলটন থাকবে, মানে যে সমস্ত এলিমেন্ট জেডে থাকবে তাদের জন্য আমরা সিঙ্গলটন পাবো, তাই তো? তাহলে এইটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারবো যে যারা যারা সিঙ্গলটন প্রত্যেকটা জেড এর এলিমেন্ট, তাহলে জেড এর টোটাল যতগুলো এলিমেন্ট আছে প্লাস আমি বাকি এলিমেন্ট গুলোকে এখানে ক্লাসের বাকিগুলোকে লিখবো আর কি। সো এ যারা ক্লাস জেড এর মধ্যে নেই, এইটা একটা করা যায়। এইটা হচ্ছে এখানকার আর একটা ওখান থেকে আসে আর তো তার জন্য আমরা যেটা দেখব যে ফর এ বিলংস টু জেড, তাহলে এটা যদি জেডে থাকে তাহলে এ সবার সঙ্গে কমিউট করছে। তার মানে এর যখন নর্মালাইজার দেখবো, নর্মালাইজার মানে কি এর সঙ্গে কারা কারা কমিউট করছে, তখন সবাই যেহেতু কমিউট করছে তাহলে এর নর্মালাইজার হয়ে যাবে জি। তাহলে এন এ ইকুয়ালস টু জি মানে হচ্ছে এ বিলংস টু জেড। তাহলে এই জিনিসটা তোমরা খেয়াল রাখো যে এন এ ইকুয়ালস টু জি ইফ অ্যান্ড অনলি ইফ এ বিলংস টু জেড। জেডটা কি, যেটা হচ্ছে সেন্ট্রালাইজার। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে এখানকার একটা রেজাল্ট। আচ্ছা,
এখান থেকে আরেকটা থিওরেম যেটা পরীক্ষায় আসে, যে অর্ডার অফ জিটা যদি পি টু দি পাওয়ার এন হয়, মানে কোনো একটা প্রাইম নাম্বারের পাওয়ার যদি হয়, যে হোয়ার পি ইজ এ প্রাইম, পি ইজ এ প্রাইম নাম্বার, দেন জেড, অর্ডার অফ জেড, হ্যাঁ, সেটাকে পি ডিভাইড করবে। তার মানে অর্ডার অফ জেডটা আইডেন্টিটি হতে পারবে না, মানে জেডটা শুধু আইডেন্টিটিকে রাখতে পারবে না। সো এখান থেকে এটা বলা যাবে যে জেড ইজ নট সিঙ্গলটন, সিঙ্গলটন ই, তার মানে সেন্ট্রালাইজারটা ট্রিভিয়াল নয়, এখান থেকে এটা বলা যাবে। তো এটার প্রুফ করার জন্য আমরা মেনলি ক্লাস ইকুয়েশনটাকে ইউজ করব। সো এটা হচ্ছে তোমার সেন্টার প্লাস বাকিগুলো, বাকিগুলো হচ্ছে হলো। এইবার একটা জিনিস লক্ষ্য করো যে এইটার অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার এন, তার মানে এটা হয়ে যাচ্ছে পি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, আর এখানে হচ্ছে দেখো, আর আমরা কি জানি যে তাহলে ক্লাস অফ এ যেটা আছে, যদি এটা জেড এর মধ্যে না থাকে তাহলে এরা সিঙ্গলটন হবে না, তার মানে এটা হয়ে যাচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 2। ওকে, আর কি জানি, আর জানি যে তারা আবার গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে, মানে পি টু দি পাওয়ার এন কে ডিভাইড করছে, তার মানে অ্যাটলিস্ট এর মধ্যে আবার এ কে কারা কারা ডিভাইড করে, একমাত্র পি ডিভাইড করে, মানে পি এর মাল্টিপল হতে হবে, যেহেতু এরা দুইয়ের থেকে বড় আছে, 2 বা 2 এর থেকে বড়, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পি উইল ডিভাইড ক্লাস অফ, অর্ডার অফ দ্য ক্লাস অফ এ ফর অল এ ডাজ নট বিলংস টু জেড, কারণ জেডে যদি থাকতো তাহলে এটা 1 হয়ে যেত, এখন যেহেতু যেটা 1 নয়, তাহলে অ্যাটলিস্ট এটা পি একে ডিভাইড করতে হবে, হ্যাঁ, কারণ এইটা পি টু দি পাওয়ার এন কে ডিভাইড করছে, তাহলে এটা কি হতে পারে, এটা হতে পারে পি 1 থেকে 1 পি পি স্কোয়ার এগুলো হতে পারতো, কিন্তু যেহেতু এটা 1 নয়, তাহলে এখানে পি বা পি স্কোয়ার বা এরকম কিছু একটা হবে। সো পি উইল ডিভাইড দিস নাম্বার, সো পি এই প্রত্যেকটাকে ডিভাইড করছে, আবার পি এটাকেও ডিভাইড করছে, তার মানে পি এটাকেও ডিভাইড করতে হবে। সো দিস ইমপ্লাইজ পি উইল ডিভাইড অর্ডার অফ জেড। এখান থেকে বোঝা যাচ্ছে যে জেডটা একটা নয়, একের বেশি, অ্যাটলিস্ট পি খানা এলিমেন্ট আছে। সো এখান থেকে বলা যাবে যে জেড কন্টেন্স অ্যাটলিস্ট পি এলিমেন্টস, ঠিক আছে, তো এইখান থেকে এটা বলা যায়। ওকে, সো এটা একটা খুব সুন্দর একটা রেজাল্ট। আচ্ছা, আরেকটা এক্সাম, এখানে আর কয়েকটা অঙ্ক আছে, 3টে অঙ্ক করলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো কোশ্চেন, if p is a prime number and p divides order of g, না, any group g of order 2 to the 2p has a normal subgroup of order p, then if order of g is 2 times p, then g contains a normal subgroup of order p, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা, এটার প্রুফ খুবই সহজ। এটার প্রুফ হচ্ছে যে যেহেতু পিটা হচ্ছে প্রাইম, তাহলে বাই কচিস থিওরেম দেয়ার এক্সিস্ট এ এলিমেন্ট, বাই কচিস থিওরেম
there exists A belongs to G such that order of A is equals to P. তাহলে তুমি যদি কনসিডার করো H equals to the subgroup generated by A, মানে cyclic group generated by A, তাহলে order of H হয়ে যাবে P। তাহলে এখন অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ যদি দেখো তাহলে 2p বাই পি হয়ে যাবে, তার মানে 2 হয়ে যাবে। আর তার মানে কোনো এইচ এর ইন্ডেক্স তাহলে কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। আর 2 হলেই তাহলে এইচটা নর্মাল, তাহলে দিস ইমপ্লাইজ এইচ ইজ নর্মাল। তার মানে একটা 2 অর্ডারের একটা হ্যাঁ, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে যে এইচ এর অর্ডার তাহলে পি, সো এইচ ইজ নর্মাল অফ অর্ডার পি। তাহলে চলে আসলো প্রুফ। ওকে, তো এটা একটা হয়ে গেল। আর নেক্সট কোশ্চেন, if G be a finite group and T be an automorphism, T be an automorphism of G with the property Tx equals to x, if and only if না if and only if x equals to e, তার মানে একমাত্র ইটাকে ইতে নিয়ে যাচ্ছে আর বাকি অন্য কোনো এলিমেন্টকে সেম জায়গায় নিয়ে যাচ্ছে না, মানে except e no other element is fixed। সো এইভাবে বলতে পারি except e no other element is fixed। ওকে, তাহলে কি হবে, তাহলে আমাকে বলছে যে prove that every G can be represented as G equals to x inverse Tx for some G, for some x। তাহলে যে কোনো এলিমেন্টকে এইভাবে লেখা যাবে, যেখানে Tx টা কি x এর ইমেজ, x এর ইমেজ, তাহলে এইরকম ভাবে লেখা যাবে, যে কোনো জি কে এক্সপ্রেস করা যাবে। তাহলে আমরা কি দেখছি এখানে, যে টিটা হচ্ছে একটা অটোমরফিজম যেটা একমাত্র ইটাকে ইতে নিয়ে যাচ্ছে, বাকি কাউকে ফিক্স করছে না। ঠিক আছে, তাহলে যে কোনো এলিমেন্টকে এইভাবে লেখা যাবে। তো এটার প্রুফ যদি আমরা করি তাহলে কি দেখব, তাহলে কনসিডার a new map phi from G to G given by, এখান থেকে y নিলাম, তাহলে phi of y is equals to না phi of x equals to x inverse Tx। phi x টাকে কোথায় নিয়ে যাচ্ছে, x inverse Tx এ। এই ম্যাপটা আমরা ডিফাইন করলাম। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো যে এই দুটো এলিমেন্টের ইমেজ, মানে এই ফাইটা 1 1 না 1 2 এটা আমরা দেখছি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমাদের ফাইনাইট গ্রুপ বলা আছে, সো এটা দেখি 1 1 কি 1 1 2 হচ্ছে কিনা দেখছি। সো 1 1নেস,
তাহলে আমরা দেখবো ফাই এক্স আর ফাই ওয়াই এরা দুটো যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, এক্স ইনভার্স টি এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই ইনভার্স টি ওয়াই। তাহলে আমরা ওয়াই দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে ওয়াই এক্স ইনভার্স টি এক্স ইজ ইকুয়ালস টু টি ওয়াই। আচ্ছা, এই ওয়াইটাকে আবার ইনভার্স করে ডান দিকে গুণ করে দেবো, তাহলে ওয়াই এক্স এর ইনভার্স অফ টি এক্স ওয়াই এর ইনভার্স ইজ ইকুয়ালস টু না, এটা তো করা যায় না, দাঁড়া, এটাও না, ওই ওই কারণ ওইটা তো অপারেটর হিসাবে আছে না, এটাকে তুমি ওয়াই ইনভার্স দিয়ে গুণ করতে পারো না। হ্যাঁ, বাঁ দিকে আমরা গুণ করতে পারি। সো বাঁ দিকে আমরা কি করব, বাঁ দিকে এইটাকে আমরা ওই সাইডে নিয়ে চলে যাব। তাহলে প্রথমে আমাকে ওয়াই ইনভার্স লাগাতে হবে, তারপরে এক্স লাগাতে হবে, তাহলে এটা পাবো এক্স ওয়াই ইনভার্স টি অফ ওয়াই, এইটা পাচ্ছি। ওকে, then what we can do is that আচ্ছা টি ওয়াইটা একটা এলিমেন্ট, তাহলে টি ওয়াই এর ইনভার্স যদি আমরা করি তাহলে কি পাবো, টি, আচ্ছা টিটা অটোমরফিজম আছে, সো হ্যাঁ, তো ওটা আমরা এখানে ইউজ করতে পারবো। সো টি এক্স ইন্টু টি ওয়াই এর ইনভার্স ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই এর ইনভার্স। আচ্ছা, যেহেতু এটা অটোমরফিজম, এইটা হয়ে যাবে টি অফ ওয়াই ইনভার্স, তাহলে টি এক্স ইন্টু টি অফ ওয়াই ইনভার্স এরকম হয়ে যাবে। আবার যেহেতু অটোমরফিজম, টিটাকে আমরা ইয়ে করতে পারি, টি অফ এক্স ওয়াই ইনভার্স লিখতে পারি অ্যাজ টি ইজ অটোমরফিজম, মানে হোমোমরফিজমের যে প্রপার্টি আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এখানে তাহলে দেখতে পাচ্ছি যে এই এলিমেন্টটাকে ফিক্সড করে দিচ্ছে, আর আমরা জানি যে অনলি ই কে ফিক্সড করে, তার মানে এই এলিমেন্টটা হ্যাজ টু বি ই বাই হাইপোথেসিস। তার মানে এক্স আর ওয়াই ইকুয়ালস হয়ে যাচ্ছে, দুদিকে ওয়াই দিয়ে গুণ করে দাও, এক্স আর ওয়াই ইকুয়াল হয়ে যাচ্ছে। তাই এখান থেকে ইমপ্লাই করছে যে ফাই ইজ 1 1। তাহলে ফাইটা ছিল জি থেকে জিতে ম্যাপ, এখানে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট, তাহলে ফাইনাইট সেটের সেম সেটে যদি 1 1 ম্যাপ থাকে তাহলে দ্যাট হ্যাজ টু বি 1 2, তাহলে ফাই ইজ 1 2। যেহেতু ফাই 1 2, তার মানে ফর এভরি জি, for every g belongs to G, there exists a pre-image x such that phi x equals to y। আর phi x মানে কি, phi x মানে হচ্ছে x ইনভার্স tx, তাহলে এটা প্রুভড হয়ে গেল। সো এইটাই গেছে এখানকার প্রুফ। আচ্ছা, লাস্ট আর একটা আমরা করব, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে let G be a finite group, আর টিটাও ওই আগের মতোই, টি বি এ automorphism such that tx equals to x if and only if x equals to e. Further assume that t square is identity, then prove that G is abelian, এটা প্রুভ করতে হবে। টি স্কোয়ারটা আইডেন্টিটি, এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে,
তাহলে আগের অঙ্কটার সঙ্গে একটু ডিফারেন্স আছে, শুধু এই এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, বাকি সব আগের মতনই। তাহলে আমরা কিভাবে এটা অঙ্ক করতে পারি? তাহলে আগেরটাকে অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে যে কোনো এলিমেন্টকে এই ফর্মে লেখা যাবে। সো তাহলে আমরা কি করব, আমাদেরকে তো দুটো এলিমেন্ট নিতে হবে, এ আর বি, দেখাতে হবে তারা কমিউট করছে। আচ্ছা, তাহলে লেট এ বিলংস টু জি। তাহলে এ কে আমরা কি লিখতে পারবো? A can be written as x inverse tx for some x belongs to G. ওকে, তাহলে t of a সমান কি লেখা যাবে? সো t of a সমান লেখা যাবে t of x inverse tx, এটা লেখা যাবে। তাহলে এটা এটা একটা এলিমেন্ট হিসাবে ভাবতে হবে। তাহলে যেহেতু টিটা অটোমরফিজম, সো এটা এরকম হয়ে যাবে টি অফ টিএস মানে টি স্কোয়ার এক্স। আচ্ছা, আবার দেওয়া আছে যে টি স্কোয়ারটাই কিন্তু টি, সো সেটা আমরা লিখতে পারি টিএক্স। আবার অটোমরফিজমটাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারবো এটা এক্স ইনভার্স ইন্টু এক্স, তার মানে এটা আইডেন্টিটি। সো টি অফ ই তার মানে ই, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি যে টি অফ এ ইজ ইকুয়ালস টু ই। তার মানে যে কোনো এলিমেন্টের উপরে যদি আমরা টি অ্যাপ্লাই করি, দাঁড়াও, টি অ্যাপ্লাই করলে সেটা ইতে চলে যাচ্ছে, এটা হ্যাঁ, সো এটা করা যায়। আচ্ছা, তাহলে টি অফ বিটাও ই হবে। আচ্ছা, আবার নাও এ আর টি এ যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? তাহলে এ পাবো না? দাঁড়া, টি এটা তো ই, তাহলে তো এ হওয়া উচিত। আর কিছু একটা ভুল করেছি। আচ্ছা, টি স্কোয়ারটা আইডেন্টিটি হয়, দাঁড়াও এখানে একটা ভুল হয়ে গেছে, ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেছে এই জায়গাটা। এটাই কেমন যেন অড অড রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, তো এইটাকে লেখা যায় টি অফ এক্স ইনভার্স ইন্টু জাস্ট এক্স, কারণ টি স্কোয়ার ইজ আইডেন্টিটি নট টি, আমরা টি স্কোয়ারটাকে টি ধরে এটা হয়ে গেছে। আচ্ছা, তো এইটা থাকলো। আচ্ছা, এবার আমরা কি করব, এ টি এ, তাহলে এ টি এ সমান কি, এটাকে ক্যালকুলেট করি। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারছি এক্স ইনভার্স টি এক্স, আর টি এর জায়গায় লিখছি টি অফ এক্স ইনভার্স ইন্টু এক্স। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এক্স ইনভার্স এই টি আর এই টি হয়ে যাচ্ছে টি অফ এক্স ইন্টু এক্স ইনভার্স ইন্টু এক্স। আচ্ছা, টি অফ ই হয়ে যাচ্ছে এটা, তার মানে ই, তার মানে এটা হয়ে যাচ্ছে ই। তার মানে আমরা কি পাচ্ছি, এ অফ টি এ এটা হয়ে যাচ্ছে ই ফর অল এ। এইটা একটা ইনফরমেশন আমরা পেলাম। এর সঙ্গে টি এ গুণ করলে তার মানে কি, তাহলে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু টি এ। অবভিয়াসলি, বা এইভাবেও আমরা এটা বলতে পারতাম টি এ ইন্টু টি এ ইজ ইকুয়ালস টু ই, যেহেতু তো এখান থেকে এখান থেকে ডাইরেক্টলি বলা যেত যে এর ইনভার্সটা টি এ হচ্ছে, ডাইরেক্টলি বলা যেত, কারণ কম্পোজ করে।
না, এটা হচ্ছে এ। টি স্কোয়ার ইকুয়ালস টু এ, তাহলে ই, না না থাক, ঠিক আছে, ওটা আসছে না। আচ্ছা, এবার আমরা কি করছি, একটা বি নিচ্ছি, সো বি বিলংস টু জি নিচ্ছি, তাহলে এ আর বি পেলাম। এখন আমরা দেখব যে এ বি সমান বি এ হয় কিনা। তাহলে আমরা যেটা দেখব, এ বি এর ইনভার্স, এটাকে আমরা কি লিখতে পারি, টি অফ এ বি লিখতে পারি। তাহলে টি অফ এ বি ইনভার্স, এটাকে লিখতে পারি টি স্কোয়ার অফ এ বি, দ্যাট ইজ টি এ বি, টি স্কোয়ার যেহেতু আইডেন্টিটি। আচ্ছা, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার বি ইনভার্স এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এ বি। তাহলে এটা হয়ে যাবে টি অফ বি ইনভার্স ইন্টু টি অফ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এ বি। আচ্ছা, টি অফ বি ইনভার্স মানেই কিন্তু বি, মানে টি বি এর ইনভার্স, তার মানে বি হয়ে যাবে, এটা এটা এ হয়ে যাবে, তার মানে এটা এ বি, তার প্রুভড হয়ে গেল। ঠিক আছে, তো আজকে আমরা এই ইউনিট 3 ইজ কমপ্লিট। ওকে, এবার আমরা ইউনিট 4টা চালু করব। এক্সারসাইজগুলো আমরা পরে করব, এক্সারসাইজগুলো এখনো আমরা করিনি একটাও। তো এরপরে আমরা এই ইউনিট 3 শেষ হয়ে গেল, এবার আমরা এক্সারসাইজগুলো করতেই পারি। তো যাই হোক, আজকে আমরা ইউনিট 4টা চালু করে দেবো, কাল এর পরের দিন এক্সারসাইজগুলো কমপ্লিট করব। তো ইউনিট 4-এ কি আছে, রিংস আছে, আর রিংস রিলেটেড জিনিসপত্র আছে, মেনলি হচ্ছে রিংস। তো রিং বোঝানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা আর, তার মধ্যে দুটো অপারেশন থাকে। এই দুটো অপারেশনের বৈশিষ্ট্য কি, যে আর উইথ রেসপেক্ট টু প্লাস ইজ অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ হয়। আর ডটের রেসপেক্টে শুধু অ্যাসোসিয়েটিভ হয়, মানে সেমি গ্রুপ হয়। সেমি গ্রুপ মানে শুধু অ্যাসোসিয়েটিভ হবে। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউটিভ ল স্যাটিসফাই করে যে এ ডট বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ ডট বি প্লাস এ ডট সি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তো এই ল গুলো স্যাটিসফাই করলে তখন তাকে আমরা বলি রিং। আচ্ছা, আর ইফ আর ডট হ্যাজ আইডেন্টিটি 1, then r plus dot is called a ring with unity. তাহলে এটা রিং উইথ ইউনিটি বলা যায়। তার মানে ইউনিটি কি, ইউনিটি কথা থাকলে ওয়ানটাকে বুঝতে হবে। সো ইউনিটি মিনস ওয়ান। ওকে, আর কারণ এটা আমি এই কারণেই বলছি যে এখানে ইউনিট বলে আর একটা কথা থাকবে। সো ইউনিট ইজ নট ইউনিটি, ইউনিটি আর ইউনিট দুটো আলাদা জিনিস। ঠিক আছে, সো তো এগুলো তোমরা মোটামুটি জানো। তো এইবার মেন হচ্ছে এখানে ক্যারেক্টারিস্টিক, যেটা পরীক্ষায় আসে, ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। এটা কিভাবে ডিফাইন করা হয়, ক্যারেক্টারিস্টিক ডিফাইন করা হয় এইভাবে
যে মিনিমাম অফ n belongs to n such that n times a equals to 0 for all a belongs to r. Sorry, এটা ring r, okay, not the real r. তাহলে এমন একটা এলিমেন্ট যেটা দিয়ে তুমি a কে মাল্টিপ্লাই করলে 0 পাবে, মানে এটা মানেটা কি, এটা মানে হচ্ছে a টাইমস a প্লাস a প্লাস a n টাইমস। এইরকম যে স্মলেস্ট এন পাওয়া যাবে সেইটাকে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক। এখন যদি এরকম স্মলেস্ট, ইফ দেয়ার ইজ নো সাচ এন, দেন এইটাকেই বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ আর। তাহলে যদি না থাকে তাহলে ক্যারেক্টারিস্টিক অফ আর ডিফাইন করা হয় 0। ঠিক আছে, তাহলে এইখানে এই জন্য আমি 0টাকে বাদ দিয়েছি, কারণ যদি 0 রাখতাম তাহলে মিনিমামটা সবসময় 0 হয়ে যেত। তো যদি না থাকে তাহলে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক ইজ 0। ঠিক আছে, তো নেক্সট তাহলে রেজাল্ট কি বলছে থিওরেম, the characteristic of a ring, the characteristic of a ring with unity, যদি 1 থাকে, একটা রিং এর মধ্যে 1 থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যেমন 2z এর মধ্যে কোনো ইউনিটি নেই। ঠিক আছে, তো যদি ক্যারেক্টারিস্টিক যদি ইউনিটি থাকে তাহলে আমরা কিভাবে এটাকে ব্যাখ্যা করতে পারবো, তখন এই রিং ক্যারেক্টারিস্টিকটাকে শুধুমাত্র ইউনিটির উপর বেস করে আমরা ডিফাইন করতে পারবো। এখানে যেমন ফর অল এ নিচ্ছিলাম, ফর অল এ না নিয়ে শুধুমাত্র 1টাকে নিলেই হবে। তার মানে আন্ডার দ্য অ্যাডিটিভ গ্রুপ আর প্লাস, তাহলে 1টার যে অর্ডার হতো তখন সেই অর্ডারটাকেই বলা হতো ক্যারেক্টারিস্টিক অফ। তো এটাকে এইভাবে আমরা বলতে পারি যে দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ রিং উইথ ইউনিটি ইজ 0 অর m, যেখানে mটা পজিটিভ, according as 1 has order infinity or m in r plus group। ঠিক আছে, আমরা গ্রুপের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে অর্ডার ডিফাইন করা হয়। হ্যাঁ, তো সেই অর্ডারটা তাহলে একটা যে এই গ্রুপের মধ্যে থাকবে তার যেটা অর্ডার হতো, তার অর্ডারটা যদি এম হতো, পজিটিভ এম, তাহলে আমরা বলতাম যে ক্যারেক্টারিস্টিক এম। আর যদি ওই 1-এর অর্ডার যদি ইনফিনিটি হতো তাহলে আমরা বলি যে ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং ইজ 0। ঠিক আছে, তাহলে গ্রুপের ক্ষেত্রে ইনফাইনাইট অর্ডার মানেই হচ্ছে, মানে 1-এর ইনফাইনাইট অর্ডার মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইজ 0, আর যদি এম হয় তাহলে এম। তো এর প্রুফ একদম খুবই সহজ, তো আমরা এটা আর করছি না। এরপর নেক্সট রেজাল্ট যেটা একদম পরীক্ষায় তুলে দেয় কোশ্চেন, যে দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান integral domain is either 0 or a prime number। হ্যাঁ, এটা একদম পরীক্ষার জন্য খুবই ভীষণ ইম্পর্টেন্ট। এমসিকিউ কোশ্চেনে এই কোশ্চেনটা গতবারও এসেছিল এবং
প্রত্যেকবারই আসার চান্স আছে। তো ইন্টিগ্রাল ডোমেন কাকে বলে? ইন্টিগ্রাল ডোমেন বলে, so R is an integral domain if R has unity, তার মানে ওর 1 আছে, মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, and R dot is commutative, মানে মাল্টিপ্লিকেশনের আন্ডারে এটা কমিউটেটিভ হচ্ছে। ওকে, তাহলে তাহলে ইউনিটি থাকবে, কমিউটেটিভ হতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইট হ্যাজ নো জিরো ডিভাইজার। তাহলে জিরো ডিভাইজার নেই মানে কি? কোনো দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে তুমি জিরো বানাতে পারবে না। সো নো, তার মানে হচ্ছে প্রোডাক্ট of two non-zero elements is never zero. আমরা দেখেছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে কিন্তু জিরো এলিমেন্ট বানানো যায়। হ্যাঁ, তো এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে যে দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে কখনোই জিরো আসবে না ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে। তো এই হচ্ছে ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক, সবসময় আইদার জিরো হতে পারে অথবা ফাইনাইট হলে প্রাইম নাম্বার হবে, বা 4, 6 এগুলো কিন্তু ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক হওয়া সম্ভব নয়। ঠিক আছে, কারণ ক্যারেক্টারিস্টিকটা সবসময় কি হয়, স্মলেস্ট এলিমেন্ট হয়। এইখান থেকে এই থিওরেমটা কাজে লাগিয়ে আমরা বলতে পারবো যে 1 এর অর্ডারটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক। সো ঠিক আছে, তাহলে এটাই থাক, এই অবধি তাহলে থাক আজকে। ওকে, কোনো কোশ্চেন আছে তোমার? ওকে, ঠিক আছে তাহলে।